কি রয়েছে এই সিবাই গ্রামের জমিদার বাড়িতে? কারই সম্মোহনে তারানাথ নিজের সম্মোহতি ভুলে সেই পথেই এগিয়ে যাচ্ছিল। কেই বা তাকে রক্ষা করল? জানতে হলে অবশ্যই শুনতে হবে আমাদের আজকের এই বিশেষ নিবেদন। লেখক সুকান্ত দাসের লেখা তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন তারানাথ তান্ত্রিক ও জমিদার বাড়ির পিশাচিনী। আমাদের সাথে থাকুন এবং গল্পটি শুনতে থাকুন। তোমরা যে সময় পৃথিবীর আলো দেখতে শিখেছ কিংবা বুঝতে শিখেছ, সমস্ত কিছু সেই সময় অনেক ফারাক এসে গেছে আমাদের সময়ের থেকে। এভাবে চলতে থাকলে খুব বেশি নয়, ধরো 100 বছর পরেই গোটা পৃথিবীর ভোল বদলে যাবে একদম। তোমরা হয়তো জানো না, এই যে এখন যে যুগ চলছে এর পরেই শুরু হবে কলিযুগ। সে যুগে যে কি হবে আর কি হতে পারে তা মানুষের চিন্তা ভাবনার বাইরে। তারানাথ থামতেই কিশোরী বলে উঠল, আমরা এই যুগেই যা দেখে নিয়েছি তার থেকে বেশি আর কি হবে? এই যে যুদ্ধ, হানাহানি, মানুষে মানুষে ধর্মের নামে, ঈশ্বরের নামে যে রক্তক্ষয়ী সংঘর্ষ, তার কি শেষ আছে ঠাকুরমশাই? তা আমার জানা নেই। মানুষ হিংসার পথ না ছাড়তে পারলে এ সম্ভাবনা নেই। তবে কি হয় এসব করে তা আমার জানা নেই। দুমুঠো অন্ন ছাড়ার পরনের কাপড় ছাড়া এত কিসের চাহিদা যে আছে তা তো আমার মাথায় ঢোকে না বাবু। আমার জ্ঞান তো সীমিত। তোমরা এত পথে ঘোরো, এত মানুষের সাথে মেশো, তোমরা ভালো জানবে। মানুষের সাথে তো মিশলেই আর হয় না, জানা চেনা আর বোঝার মাঝে তো বিস্তর ফারাক আছে। আমার বাবু ও সবে মাথা ঘামিয়ে লাভ কি? সারাদিন বসে থাকি নিজের মতো। এই বুড়োর কাছে তোমরা ছাড়া যে আর কেউই আসে না আজকাল। আর যারা হাত দেখাতে আসে তারাও তো আর আজকাল খুব বেশি আসে না। আসলে মানুষের হাতে অর্থের অভাব বড়ই। এ যুদ্ধ যে কবে থামবে, কবে যে মানুষ শান্তিতে বাঁচতে পারবে তাই নেই ঠিক। তারানাথের বাড়িতে না গেলে যেন ছুটির দিনটা কাটেই না। আগের সপ্তাহে গিন্নির সাথে একবার শ্বশুর বাড়ি যেতে হয়েছিল। শ্যালকের বিয়ের জন্য পাত্রী দেখা চলছে। সেই উপলক্ষে আগের সপ্তাহে সেখানে গিয়েছিলাম। কিশোরীও এই অবসরে তার মাসির বাড়ি থেকে ঘুরে এসেছে। তার মাসির নাকি বড় অসুখ, দেখার তেমন কেউ নেই। গ্রামেরই একজন দেখাশোনা করে। কিশোরী মাঝে মাঝে গিয়ে তার কাছে ওষুধ পথ্য আর নগদ টাকার ব্যবস্থা করে আসে। তাই আগের সপ্তাহে আসা হয়নি তারানাথের কাছে। আজ যদি না আসা হতো তাহলে হয়তো এই দিনটা আগের সপ্তাহের মতোই নষ্ট হয়ে যেত। কিশোরীর জন্য অপেক্ষা করে করেও যখন সে আমার এখানে এসে পৌঁছলো না, তখন আমি একাই বেরিয়ে পড়লাম। পথেই দেখা হয়ে গেল কিশোরীর সাথে। সে আমার বাড়ির দিকেই আসছিল। আমায় দেখেই বলল, যাক, পথেই দেখা হয়ে গেল তাহলে, নইলে আমায় আবার তোমার বাড়ি পর্যন্ত গিয়ে ফিরে আসতে হতো। বাবা, এই এখন? আমি তো তোমার অপেক্ষা করতে করতেই বেরিয়ে পড়লাম। তা তোমার শ্যালকের খবর কি? পাত্রী পছন্দ হলো? পছন্দ তো শ্যালকের মতের উপর, তবে খুব একটা খারাপ নয়। এবার দুপক্ষের মত হলেই শুভ কাজ সম্পন্ন হয় আর কি। ও, তা তো বেশ ভালোই খবর তাহলে। একটা কথা তোমায় অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছি, তবে বলে ওঠা হয়নি। আচ্ছা কিশোরী, তুমি বিয়ে করলে না কেন? এভাবে আর কতদিন কাটাবে? কিশোরী এ কথার কোনো উত্তর দিল না। হাঁটতে হাঁটতে বলল, ও সব আমার জন্য নয় হে। তারপর গলার স্বর নামিয়ে বলল, মাসির শরীরটা ভালো যাচ্ছে না। আমায় বারবার ওখানে গিয়ে থাকতে বলছে। ওখানে জমি জমা দেখাশোনা করার জন্য আমাকে রাখতে চায়। কিন্তু তুমি বলো, এইসব কি আমার ভালো লাগে? আরে বাবা, আসল কথা বলো না যে তোমার ওখানে থাকলে তারানাথের কাছে আসা হবে না, তাই তো? বলেই আমি হা হা করে হেসে উঠলাম। কিশোরীর ম্লান মুখেও হাসি ফুটল এই কথায়। হ্যাঁ, তা বেশ বলেছ। তারানাথের কাছে না গেলে যে দিনটাই মাটি হয়ে যায়।
এক প্যাকেট পাসিং শোয়ের প্যাকেট কিনে আমরা তারানাথের বাড়ি যাওয়ার জন্য মঠ লেনে পৌঁছালাম। তারানাথ তার দাওয়ায় তক্ত বসে বসে একটা সাদা কাগজের উপর কি যেন লিখছিল। আমাদের আসতে দেখে বলল, আগের সপ্তাহে ডুব দিলে যে, আমি তোমাদের অপেক্ষায় থেকে থেকে শেষে দুপুর গড়িয়ে বিকেল হতে বুঝলাম আর বুঝি তোমরা আসবে না। এই ভাবি তোমরা এলে, কিন্তু কোথায় কি এলেই না আর। তারানাথের শেষের কথাগুলোয় কেমন একটা অভিমান ছিল। ঠিক প্রিয়জন কেউ আসার কথা দিয়ে না এলে আমরা যেমন তাকে জোর করে বলতেও পারি না যে কেন এলে না, অথচ তার অপেক্ষায় যে আমরা থাকি তা বোঝাতেও কার্পণ্য করি না। তারানাথের গলায় সেই রকমই একটা অভিমানী সুর খেলে বেড়াতে লাগলো। এই মানুষটাকে যত দেখি তত অবাক হই। এই তারি কোফের আবরণের ভেতর এই বয়সের গাছপাথর মনে হওয়া 50 ঊর্ধ্ব বয়স্ক মানুষটির মনের ভেতর যে আমাদের দুজনের প্রতি একটা মায়াসুলভ অভিমানী সত্তা ধীরে ধীরে বেড়ে উঠেছে, তা দেখেও আমাদের বেশ ভালো লাগলো। আমি খানিকটা কৈফিয়তে সুরেই বললাম, আসলে গিন্নি হঠাৎ এমন জোড়াজুড়ি শুরু করলো। এমনিতে তো কোথাও যাওয়া হয় না, তার উপর আবার তার ভাইয়ের বিবাহ সম্বন্ধের জন্য পাত্রী দেখতে যাওয়া হয়েছিল। তার কথা কি করে ফেলি বলুন? কিশোরী কিছু বলল না, তাই দেখে তারানাথ অল্প হেসে বলল, আর তোমার কামাই হলো কেন? এ যেন পাঠশালায় এক শিক্ষক তার ছাত্রকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করেছে। আপনাকে সেই যে মাসির কথা বলেছিলাম, তার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, তাই গ্রামে যেতে হয়েছিল। আহা, সে কি কথা! কেমন আছেন এখন উনি? হ্যাঁ, গতিক সুবিধার নয় ঠাকুরমশাই। তারানাথ আর কিছু বলল না। কবিরাজ দেখছেন গ্রামের, কিন্তু তিনি আসার কথা কিছু বলতে পারছেন না। তারানাথ কেমন ম্লান মুখে তাকিয়ে রইল কিশোরীর দিকে, তারপর বলল, মন খারাপ করো না। এ পৃথিবীর সব কিছুই একটা নিয়মে বাঁধা, তার বাইরে কিছুই হবার জো নেই। আর যা হবে তাকে আটকানোরও কোনো সাধ্য আমাদের নেই। কিন্তু চিকিৎসা বিজ্ঞান আরও উন্নত হচ্ছে, হয়তো আরও অনেক রোগের চিকিৎসা আবিষ্কার হবে আস্তে আস্তে। এ কথার উত্তরে তারানাথ গল্পের প্রথমে বলা কথাগুলো বলল। তারপর আমাদের বসতে বলে ঘরের ভেতরে গিয়ে রেকাবিতে করে নিয়ে এলো কয়েকটা পুরুষ্ট ছানার জিলিপি। আজ সকালে একজন খদ্দের এসেছিল, হাত দেখিয়ে গেল, আর একটা কুষ্টি বানাতেও দিয়ে গেল। তাকে দিয়েই আনিয়ে রেখেছিলাম তোমাদের জন্য। আমরা আর বাক্য ব্যয় না করে হাতে তুলে নিলাম রসে টইটুম্বুর ছানার জিলিপি। একটা কামড় দিতেই রস গড়িয়ে এলো হাতে। তারানাথ নিজে একটা তুলে নিল, তারপর খেতে খেতেই বলল, আর যদি তোমরা না আসতে তাহলে এসব তোমাদের জন্য রেখে রেখে আমাকেই খেতে হতো। কিশোরী বলল, ঠাকুরমশাই, আজ একটা বেশ জমাটি গল্প শোনান তো, যাতে আগের সপ্তাহে না আসাটাও উসুল হয়ে যায়। তারানাথ হাসল, তারপর বলল, গল্প বলতে এখন আর ভালো লাগে না হে। অতীতের কথা মনে করতে গেলেই যত মন কেমন করা স্মৃতি চোখের পাতায় ভেসে ওঠে। মানুষের মন বড় বিষম বস্তু। অনেক আনন্দের, অনেক সুখের স্মৃতি সে ভুলে যায়, কিন্তু যত ব্যথার কথা মনে রেখে দেয় একদম সত্যিকারের, এই যেন এইমাত্র ঘটে গেছে এমন ভাবে। তাই ওসব আর মনে করতে ভালো লাগে না। বরং তোমাদের সাথেই আজ গল্প গুজব করি না হয়। আহা, তা বললে হবে কেন? এই যে এখানে আসা, তা তো আপনার মুখে অদ্ভুত সব গল্প শুনে ফিরে যাব বলে, আর গিন্নিকে সে গল্প ফলিয়ে বলবো। মিথ্যে বলবো না আপনাকে, গিন্নি প্রথম প্রথম আপনার কথা বললে বিশ্বাসই করতে চাইতো না। এখন আর তা হয় না, বরং মন দিয়ে গল্প শোনে। তারানাথের মুখটা হাসিতে উজ্জ্বল হলো এবার। পাশে রাখা ঘটির জলে হাত ধুতে ধুতে বলল, তা আমার মাকে একদিন নিয়ে এসো এখানে,
বলি ওই বুড়ো বাপটাকে চোখের দেখা দেখে যাক একবার। আমিও মায়ের সোনার গরম মুখটা দেখি। এই আছি, এই নেই, আমার আর। তারানাথের মুখের কথা শেষ হলো না, তার আগেই কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, ওইসব পরে হবে খন। এখন একটা বেশ জমাটি গল্প শোনান তো। 2 সপ্তাহ হয়ে গেল আপনার গল্প শুনিনি। তারানাথ উঠে ঘরের ভেতরে চলে গেল রেকাবি আর জলের ঘটি নিয়ে। এই সময়টা আমাদের সিগারেট খাওয়ার জন্য তারানাথ দিয়েই থাকে। আমরা তাই পাসিং শোয়ের প্যাকেট খুলে দুজনে একটা করে সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। বাইরে অল্প হাওয়ায় গাছের মাথাগুলো তুলছে, বেশ একটা ঝিমঝিম ভাব বাতাসে। একভাবে বসে থাকলে কেমন একটা ঝিমুনি এসে যায়। এ সময় ভালো লাগে না। এ সময় মনে হয় শরীরে কেমন এক অবসন্নতা গ্রাস করে। আমাদের সিগারেট শেষ হওয়ার পরে কিশোরী হাঁক দিল, ঠাকুরমশাই, এই আসুন, একটা সিগারেট খান। তারানাথ এসে তক্তপোষে বসে হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেটটা তুলল। তারপর 2 আঙুলে একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নি সংযোগ করে একবার টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, তোমরা তাহলে গল্প না শুনে ছাড়বে না, ছাড়বে নাই দেখছি, তাই তো? কিশোরী হে হে করে অদ্ভুতভাবে হেসে বলল, এই ব্যাপারে আপনি 2 চোখ বুঝেই আমাদের বিশ্বাস করতে পারেন ঠাকুরমশাই। তারানাথ আর হাসল না, খুব মন দিয়ে সিগারেটে 2 বার টান দিল। আমি বললাম, আপনার প্রথম জীবনের গল্প বলুন না। সেই যখন আপনি প্রথম পথে নেমেছেন, যখন আপনার সাথে মধুসুন্দরী দেবী কিংবা মাতু পাগলি কারোরই দেখা হয়নি। সেই সময়ের কোনো অদ্ভুত অভিজ্ঞতা কি নেই? তারানাথ ভারী গলায় বলতে শুরু করল, আমার গোটা জীবনটাই যে অদ্ভুত অভিজ্ঞতায় ভরা। আমার জন্মের সময় যে নীল আলো আকাশে দেখা গিয়েছিল, সেই আলোটাই বোধহয় আমার ভাগ্য নির্ণয় করে দিয়েছিল। মাঝে মাঝে মনে হতো ওই আলোটা এই পৃথিবীর কোনো আলোই নয়। ওই আলোটা এসেছিল অন্য কোনো এক জগৎ থেকে, যে জগতে এমন কিছুর বাস আছে যারা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। কিশোরী মাঝখানে বলে উঠল, সে কি ঠাকুরমশাই, আপনি এলিয়েনের কথা বলছেন? তোমরা যাকে ওই এলিয়ান না কি বলছো, তা হলো পৃথিবীর বাইরে কোনো জায়গা থেকে আসা মানুষ। অথচ এ জগৎ সে জগৎ নয়। এ জগৎ পৃথিবীর সাথে জড়িয়ে থাকা আরেকটা জগৎ, অথচ খালি চোখে তা দেখা যায় না। সে কথা থাক, সেই নীল আলো আকাশে দেখা দেওয়ার সাথে সাথেই আমার ভাগ্য লেখা হয়ে গেছিল। ছোট থেকেই অদ্ভুত একটা একাকিত্ব আমার মনের মধ্যে থাকতো সব সময়। গ্রামের বাড়ির সেই ঝিম ধরা দুপুর, সেই লাল নীল কাপড়ের বোনা কাঁথায় শুয়ে দুপুর কাটানো, বিকেলে সূর্য অস্ত যাবার সাথে সাথেই ঝুপ করে আধার নেমে আসা, আর সাথেই বেড়ে চলেছিল সেই মন খারাপ। তারপর তো সেই কাল ভৈরবের সাথে কেখালির মাঠে দেখা হবার পর থেকে তো আরও বেড়ে গেল। আর ঘরে থাকা আমার সম্ভব হলো না। আহা, এ কথা তো আমরা জানি, এ কথা জানতে চাইনি। পথে বেরিয়ে পড়ার পরে প্রথম জীবনেই কোনো বিপদের মুখে পড়েছিলেন আপনি? তখন তো আপনার তন্ত্রমন্ত্রের কোনো শক্তিই ছিল না। সেই সময়ের কথা বলছি। তারানাথ কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর কপালের মাঝখানে আঙুল দিয়ে চেপে ধরল। আমরা কিছু বললাম না, কারণ আমরা জানি এই সময়টা তারানাথ অতীতের স্মৃতিচারণ করছেন। এ সময় তাকে বিরক্ত করা যাবে না। এভাবে কিছুক্ষণ কাটার পর তারানাথ চোখ খুলল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পথে বেরিয়ে পড়ার আগে তখন আমার একমাত্র আমাদের গ্রামে আসা সেই সাধুর সাথেই দেখা হয়েছে, যে আমায় বলেছিল যখন আমি বিপদে পড়ব তাকে মনে মনে স্মরণ করলেই সে আমায় বিপদ থেকে রক্ষা করবে। সেবার আমি গিয়ে পড়েছিলাম আমার নিজের গ্রাম থেকে অনেক দূরের একটা গ্রামে। তখন এ পথে প্রথম
নিজের ইচ্ছে মতো হাঁটতে থাকি। যখন ক্লান্ত হয়ে পড়ি পথের পাশে বিশ্রাম নিই। গৃহস্থ বাড়িতে আশ্রয় পেলে বিশ্রামের সাথে সাথে খাবারও জুটে যায়। সেভাবেই সেবার গিয়ে পৌঁছেছিলাম একটা গ্রামে। গ্রামের নাম আর এখন অত মনে নেই। তখন এই গ্রীষ্মের মাঝামাঝি। পথের পাশে পাশে ধানের জমিতে ফলে আছে বিঘের পর বিঘে ধান। এখনো পাকতে শুরু করেনি সেভাবে। সূর্যের তপ্ত আগুনে পথের মাটি যেন হয়ে আছে গরম লোহার চাদরের মতো। ওর ওপর দিয়ে হেঁটে যাওয়াই খুব কষ্টকর। নদীর জলে সূর্য আলো ফেলে চিকচিক করে চিনিয়ে দিচ্ছে এক একটা ঝিল আর ডোবা। আমি ক্লান্ত হয়ে একটা ঝিলের ধারে গাছের ছায়ায় বসে জিরিয়ে নিচ্ছিলাম। গরমের হলকা যেন গা থেকে বেরিয়ে আসছিল বাইরে। ঝিলের জলে নেমে গলা পর্যন্ত ডুবিয়ে বসে রইলাম, দু চোখ বন্ধ। কানের পাশ থেকে গরম হাওয়া ফিরে যাচ্ছে পাড়ের দিকে। পা থেকে গলা পর্যন্ত আরাম হচ্ছে বেশ। সেভাবেই কিছুক্ষণ থেকে উঠে এলাম পাড়ে। আমার কাঁধের ঝোলায় আরেকটা কাপড় রাখা ছিল। গায়ের কাপড় ছেড়ে সেই কাপড় দিয়ে গা মুছে পরে ফেললাম সেটা। তারপর ঝোলায় রাখা সামান্য চিড়ে আর গুড় দিয়ে খিদেই জ্বলতে থাকা পেটের আগুনের সামান্য নিভৃতি করে গাছের ছায়ায় বসে হেলান দিলাম আমি। পাশেই রাখা রইল আমার ঝোলাটা। এতক্ষণ যতটা গরম লাগছিল এখন আর লাগছে না। আমি বসে থাকতে থাকতেই দু চোখ বুঝে এলো আমার। আমি আকাশে তাকিয়ে দেখলাম সূর্য পশ্চিম আকাশের কোলে ঢলে পড়ার উপক্রম করছে। ব্যাস এইটুকু দেখতেই পেয়েছিলাম আমি। তারপর আমার দু চোখে নেমে এলো এক গাঢ় ঘুম। গ্রামে দিনের বেলা গরম যেমন বেশি থাকে তেমনই রাত নামলে ঠান্ডা বাড়ে হু হু করে। বিশেষত ফাঁকা জায়গায় সে ঠান্ডা এত বেশি হয় যে তা নিজে অনুভব না করলে বোঝা যাবে না। আমার ঘুম যখন ভাঙলো তখন আমি চোখ খুলতেই দেখলাম চারিদিকে আধার নেমেছে। সেই আধার বেশ গভীর কালো হলেও আকাশে চাঁদের আলো থাকার জন্য মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছিল চারপাশটা। দিনের আলোয় যেভাবে দেখেছিলাম চারপাশ তার চেয়ে বড্ড অচেনা লাগলো এখন। চাঁদের আলো সামনের ঝিলে পড়ে চকচক করছে এখন। তার ওপারে ধানের জমিগুলো এখন অন্ধকারে আর দেখা যাচ্ছে না। যে গাছের তলায় আমি বসেছিলাম তার গাছের পাতা এখন অন্ধকারে দেখা যায় না। আমি স্নানের পর মেলে দেওয়া ভেজা কাপড় তুলে নিলাম। শুকিয়ে গেছে সেগুলো। কাঁধের ঝোলায় আবার সব ভরে নিয়ে এবার গ্রামের দিকে পা বাড়ালাম। সবে মাত্র রাস্তায় পা রেখে কয়েক পা হেঁটে গেছি, অমনি মনে হলো পিছন থেকে কে যেন আমায় ডাকছে। অস্পষ্ট হলেও সেটা যে একটা নারী কণ্ঠ তা বুঝতে অসুবিধা হলো না। আর ডাকটাও কেমন অদ্ভুত, ঠিক কেমন তা আমি বোঝাতে পারবো না। আগেই বলেছি তখন আমি এ পথে প্রথম। মধুসুন্দরী দেবীর আশীর্বাদ পাওয়ার পর আমি কোনো অশুভ কিংবা শুভ শক্তির উপস্থিতি অনুভব করতে পারি, কিন্তু সেই সময় আমার কাছে তন্ত্রের কোনো শক্তিই নেই, তাই আমি কিছুই অনুভব করতে পারলাম না। একবার ডাকটা শুনেই আমি ঘুরে পিছনের দিকে তাকালাম। তাকিয়ে কিন্তু কাউকেই দেখতে পেলাম না। গ্রামের পথ সন্ধ্যের পর এমনিতেই ফাঁকা হয়ে যায়, আর এখন বেশ রাতও হয়ে এসেছে, তাই জনশূন্যই অচেনা গ্রামের পথে আমায় আবার ডাকবেই বা কে? আমি আবার সামনের দিকে হাঁটতে শুরু করতেই আবার সেই ডাকটা ভেসে এলো। এবার আগের চেয়ে আরো বেশি স্পষ্ট, বেশি কাছে। ডাকটা এবার যে কি তা বুঝতে পারলাম। একটা মেয়েলি সরু গলায় কে যেন বলছে, বাঁচাও, বাঁচাও আমায়, ওহে পথিক, বাঁচাও আমায়। আমি কিন্তু এদিক ওদিক তাকিয়ে আবার কাউকেই দেখতে পেলাম না। গোটা পথটা এদিক ওদিক দুদিকেই ফাঁকা, একটা কুকুর পর্যন্ত নেই পথে। এবার ডান দিকে তাকাতেই বুঝতে পারলাম ডাকটা কোথা থেকে আসছে। ডান দিকে একটা ঝোপ মতো, তারপরেই একটা ভাঙা দেয়াল, তারপরে শুরু হয়েছে একটা ভাঙা বাড়ি। চাঁদের আলোয় গোটা বাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর সেই বাড়ির উঠোনে দাঁড়িয়ে একটা সাদা কাপড় পরা মূর্তি। আমি আরেকটু এগিয়ে গিয়ে ভালো করে দেখতে যেতেই শিউরে উঠলাম। সাদা কাপড় পরে সে দাঁড়িয়েছিল, সে একটা নারী মূর্তি। তার দুই হাত সামনের দিকে বাড়ানো,
সেই 2 হাত বাড়িয়ে সে যেন আমাকেই ডেকে চলেছে। তার মুখ সাদা কাপড়ের ঘোমটায় আড়াল করা। আমার ভয় পাওয়ার কারণ অবশ্য ছিল। এমন একটা ভাঙা বাড়ির উঠোনে ওভাবে দাঁড়িয়ে একটা সাদা কাপড় পরা নারী মূর্তি তোমায় যদি হাত বাড়িয়ে ডাকে, তাহলে যে কেউ প্রথমেই ভয় পেয়ে যাবে। যদি ব্যাপারটা এখন বা তার কয়েক বছর পরে ঘটতো, তাহলে হয়তো এতটা ভয় পেতাম না। তখন দেহবন্ধন করে নিতাম, অথবা কোনো মন্ত্র আউড়ে তাকে বন্দি করতেও আমার বেশি বেগ পেতে হতো না। কিন্তু তখন আমি বয়সে অথবা এ পথে ছেলে মানুষ। আর সব থেকে বেশি আমার অবাক লাগলো, সে মহিলা যদি অত দূরে থেকে আমায় ডাকে, তাহলে আমি এখান থেকে তা শুনতে পাচ্ছি কি করে? এই গোটা ব্যাপারটা ভাবতে ভাবতে কখন যে আমি গ্রামের কাঁচা পথ ছেড়ে সেই আগাছার ঝোপ পায়ে মারিয়ে এগিয়ে গেছি ওই নারী মূর্তির দিকে, তা আমার নিজেরও মনে নেই। যখন হুঁশ ফিরল, দেখি আমার থেকে মাত্র কয়েক হাত দূরে সেই নারী মূর্তি। এবার তার পরনে সাদা ধবধবে শাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর এখন আর সেই ডাক নেই, তার বদলে একটা মিহি গলায় হাসি। কেউ যেন বড় সন্তুষ্ট হয়ে হাসছে, আর তার সাথে কানের পাশ থেকে বয়ে যাচ্ছে একটা ঠান্ডা হাওয়া। আমার হুঁশ ফিরে আসার কারণটা বুঝতে পারলাম। পায়ের নিচে অসম্ভব ব্যথা হতে লাগলো। কোনো কিছুতে লেগে কেটে গেছে যেন। রক্ত যে ঝরছে তা আমি স্পষ্ট বুঝতে পারলাম। সেই নারী মূর্তির 2 হাত এখন আর সামনে নেই, তা দুপাশে নেমে গেছে কখন যেন। আমি নিজের ইচ্ছার বিরুদ্ধেই হেঁটে যাচ্ছি সেদিকে। নারী মূর্তি এবার উল্টো দিকে ঘুরে হাঁটতে শুরু করলো। আমি অনেক চেষ্টা করেও গলা থেকে একটাও শব্দ বার করতে পারলাম না। নিজের শরীরের ওপর আর কোনো নিয়ন্ত্রণ আমার নেই। আমি স্পষ্ট বুঝতে পারলাম সে নারী মূর্তি আমায় সম্মোহন করে ফেলেছে কোনোভাবে, কিন্তু তবুও তা যে পুরোপুরিভাবে কাজ করেনি তা আমার চিন্তা করার স্বাধীনতাটুকুতেই বোঝা যাচ্ছে। আরও কয়েক পা এগিয়ে গিয়ে নারী মূর্তি ভাঙা বাড়ির দালানে পা রাখতেই আমার পিছন থেকে কারুর হেঁটে আসার শব্দ পেলাম। এমনিতেই এই গোটা ব্যাপারে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, তবে তার ওপর আবার পিছন থেকে আরও একটা পায়ের শব্দ শুনে বাকি সাহসটুকুও আমার উবে গেল। কিন্তু পিছন থেকে যখন শুনতে পেলাম, যাবেন না ওদিকে, ওখানেই দাঁড়ান, তখন মনে বল ফিরে পেলাম। সামনে তাকিয়ে দেখি বাড়ির দালানের ওপর পা রাখা নারী মূর্তি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে হাওয়ায়। সে পুরো মিলিয়ে যেতেই পায়ের অসহ্য ব্যথাটা আমার গোটা পা অবশ করে দিল এক মুহূর্তে। অভুক্ত শরীর, পদশ্রমে ক্লান্ত 2টি পা, একটা পায়ে রক্তক্ষরণ হচ্ছে। আর সব থেকে বেশি এই অদ্ভুত ব্যাপার, সব মিলিয়ে আমার শরীর আর মন ধকল সইতে না পেরে অজ্ঞান হয়ে ধপ করে মাটিতে পড়ে গেল। আর চোখ পুরোপুরি বন্ধ হবার আগে দেখলাম কেউ একজন একটা মশাল হাতে নিয়ে আমার দিকেই দৌড়ে আসছে। ব্যাস, আর কিছুই মনে নেই। তারানাথ থামতেই কিশোরী বলে উঠল, সর্বনাশ! এ কি বিপদের মুখে পড়েছিলেন আপনি? আপনার কাছে তো তখন কোনো ক্ষমতাও ছিল না। আমি বললাম, আপনার একটা কথা বুঝলাম না, যে সেই নারী মূর্তি আপনাকে সম্মোহন করেছিল বললেন, অথচ আপনার চিন্তা ভাবনার শক্তি তো বেশ ছিল। মানে আমি তো শুনেছি সম্মোহন হলে মন আর শরীর এই 2-এর ওপরেই তা কাজ করে। আসলে তাই, যাকে সম্মোহন করা হচ্ছে তার নিজের ভাবার শক্তিও চলে আসে যে সম্মোহন করছে তার কাছে। কিন্তু আমার সাথে যে এমন কেন হলো তা আমার জানা নেই। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি একটা বিছানায় শুয়ে আছি। আমার মাথার কাছে একটা জানালা খোলা। সে জানালা দিয়ে সকালের রোদ আমার বিছানার এক পাশ থেকে গিয়ে পড়েছে মাটির ওপরে ঘরের মাঝখানে। আমি বিছানায় উঠে বসতে যেতেই বিছানার এক পাশে ক্যাচ করে একটা শব্দ হলো। অনেক পুরনো বিছানায় বসলে বা নড়াচড়া করলে যেমন শব্দ হয় তেমনই। সেই শব্দে ঘরে এসে যে ঢুকলো তাকে আমি কাল রাতেই দেখেছি। আমার চেয়ে 2-1 বছর কম হবে যুবকের। বুদ্ধিদীপ্ত চেহারা, শক্ত মুখের চোয়াল, চোখ দুটো উজ্জ্বল ও বেশ সুন্দর হনু। সব থেকে বেশি নজর কাড়ে তার হাসিটা। সে হাসিতে কৃত্রিমতার ছোঁয়া নেই সামান্য।
আমি কিছু বলার আগেই সে বলল, উঠতে হবে না, শুয়ে থাকো এখন। পায়ে বড় আঘাত লেগেছে তোমার যে। তার কথায় আমার পায়ের ব্যথাটা চাকার দিল যেন। সেদিকে তাকিয়ে দেখি পায়ের নিচে একটা রঙিন কাপড় দিয়ে পট্টি বেঁধে দিয়েছে কেউ যেন। সেদিকে তাকিয়ে আছি দেখেই সে আবার বলল, কাল আমি না গিয়ে পড়লে যে কি বিপদ হতো তুমি জানো না। আমার কালকের কথাটা মনে পড়ে গেল। সেই ভাঙা বাড়ির দালান, সেই নারী মূর্তি, সেই মশাল হাতে ছুটে আসা এই যুবক। আমি উদ্ভ্রান্তের মতো বললাম, কি হয়েছিল আমার? আর সেই সেই নারী মূর্তি বা কে? যুবকের মুখের হাসি মিলিয়ে গেল মুহূর্তে। তারপর সামান্য সহজ হবার জন্য হেসে বলল, সব বলবো তোমায়, আগে দাঁড়াও, তোমার জন্য কিছু খাবার আনি। রাতে তো কিছু খাওয়াই হয়নি তোমার। বলে সে বাইরে চলে গেল। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম একটা গোয়াল ঘর। অনেকগুলো গরু বাঁধা রয়েছে সেখানে, আর এক নারী সেই গরুগুলোর মধ্যে থেকে একটা গরুর দুধ দুইয়ে দিচ্ছে। আমি সেদিকে তাকিয়েই বসে রইলাম। মাথাটা কেমন যেন ভারী হয়ে আছে, খিদেও পেয়েছে খুব। একটু পরেই যুবক এক জামবাটি দুধ এনে আমায় দিয়ে বলল, নাও, এখন এটা খেয়ে নাও। মা দুধ দুইয়ে রান্না চড়াবে, তারপর খেও, কেমন? আমি দ্বিরুক্তি না করে তার হাত থেকে বাটিটা নিয়ে দুধটা পান করে বাটিটা ফেরত দিয়ে বললাম, তোমার নাম কি? সে বেরিয়ে যেতে যেতে আবার হেসে উত্তর দিল, আমার নাম শঙ্কর, ভগবান শিবের আর এক নাম। সে বাইরে বেরিয়ে যেতেই আমার মনে পড়ল সেই গ্রামে দেখা হওয়া সেই সাধুর কথা। কেন মনে পড়ল আমার জানা নেই। এ গ্রামে আমার দুদিন কাটল। শঙ্কর বেশ সাহসী ছেলে, তার প্রমাণ পেলাম একদিনেই। আমায় সাথে নিয়ে শঙ্কর গ্রাম দেখাতে বেরোলো। একটা সড়কি লাঠি তার হাতে সব সময় থাকে। সেটা নিয়ে পথে হাঁটতে হাঁটতে বলল, তুমি বাড়ি থেকে এত দূরে একা একা এলে কেন? আমার উত্তর বোধহয় শঙ্কর বুঝবে না মনে হলো, তাও বললাম, সাধনার জন্য ঘর ছেড়েছি শঙ্কর। সাধনার পথে অনেক দূর যাওয়ার ইচ্ছে আছে, তাই পথে পথে ঘুরে বেড়াচ্ছি সঠিক গুরুর সন্ধানে। সে আর কি বুঝবো বলো। তবে তুমি যদি সাধু বা তান্ত্রিকই হও, তাহলে সেদিন অমন বিপদে পড়েছিলে কি করে? আমি সাধক হবার পথে নেমেছি মাত্র। আমার কাছে কোনো শক্তিই নেই এখন, তাই হয়তো সে অশুভ শক্তি আমায় সম্মোহন করতে পেরেছিল। কিন্তু ও কে বলো তো? আর তুমি ঠিক ওই সময় এখানে পৌঁছলেই বা কী করে? আমি রোজ রোজই ওভাবে বেরিয়ে যাই গ্রামের পথে। তোমায় একটা পুরনো গল্প বলতে হবে তাহলে। আমরা সেই ঝিলের ধারে এসে দাঁড়িয়েছি, যে ঝিলে আমি স্নান করেছিলাম সেদিন বিকেলে। এবার সেই ঝিলের সামনে এসে আমরা দুজন বসলাম। ঝিলের জলে পা ডুবিয়ে দিয়ে আমরা কথা বলতে লাগলাম। শঙ্কর হাতে লাঠিটা একপাশে রেখে বলতে শুরু করলো, এই গ্রামে আমরা অনেক বছর ধরেই আছি। আমার বাবা আর তার বাবাও এই গ্রামেই ছিল অনেক বছর ধরেই। বলতে গেলে আমরা প্রায় এই গ্রামের শুরু থেকেই এখানে বাস করছি। গ্রামের জমিদারের বাস ছিল এই বাড়িতে। বলেই হাত তুলে সেই ভাঙা দালান বাড়িটা দেখালো আমায়। কাল রাতে যে বাড়িটায় সেই নারী মূর্তিকে দেখেছিলাম, সেটা এখন দিনের আলোয় অন্যরকম লাগছে। দোতলা বড় বাড়িটার ওপরের তলায় অর্ধেকটা আর নেই। যেটুকু আছে তাও কালো হয়ে সময়ের করাল গ্রাসে নিশ্চিহ্ন হবার অন্তিম ক্ষণে এসে উপস্থিত হয়েছে যেন। জায়গায় জায়গায় পায়রার বাসা হয়ে আছে। দু একটা পায়রা উড়ে বেড়াচ্ছে সেই ভাঙা দোতলার মধ্যে দিয়ে। বাড়িটার সামনে ভাঙা দেউড়ির কথা আগেই বলেছি। সেটা পেরিয়ে কিছুটা ফাঁকা জায়গা। আগে হয়তো এটাই এ বাড়ির উঠোন ছিল। একপাশে একটা পরিত্যক্ত কুয়ো, তার গাঁথনির ইট সুরকি ক্ষয়ে যাওয়ায় দাঁতের মতো বেরিয়ে এসে হাসছে যেন। দাওয়ায় ওটা সিঁড়ির অবস্থাও তেমনই, গজিয়ে উঠেছে মোটা মোটা শিকড়ের গাছ। আর ফাঁকা জায়গাটায় এখানে ওখানে ইতস্তত ঝোপ, তার মাঝে কোনো হাঁটার পথ নেই। স্পষ্ট বোঝা যায় এইদিকে কোনো মানুষ খুব বেশি যায় না। আমি বাড়িটার দিকে তন্ময় হয়ে চেয়ে রয়েছি।
এদিকে শঙ্কর বলে চলেছে। গ্রামের জমিদারের নাম ছিল শিবনারায়ণ। তার নামেই এই গ্রামের নাম হয়েছিল সিবাই গ্রাম। বলেই তারানাথ থেমে বলল, এই যে দেখছো, গ্রামের নাম এবার মনে পড়েছে, সিবাই গ্রাম। শঙ্করের মুখে সে নাম শুনেছিলাম। তারপর আগের কথা খেই ধরে বলল, শঙ্কর নিজের মতোই বলে যেতে লাগলো। গ্রামের জমিদারের নাম ছিল বেশ। তিনি দূর দূর থেকে চাষি ও অন্য মানুষদের এনে এখানে বাড়ি ঘর ও চাষের জমি দিয়েছিলেন একটা নতুন গ্রাম গড়ে তোলার জন্য। এইভাবেই এই সিবাই গ্রাম গড়ে ওঠে আজ থেকে প্রায় বছর 150 আগে। গ্রামের মানুষ কম হলেও একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া থেকে শুরু করে অন্য কাজেও সাহায্য করে। সবই ভালোই চলছিল, কিন্তু মাঝখানে এক বিপত্তি ঘটল। তখন আমার বাবার বয়স কম। গ্রামের জমিদার শিবনারায়ণ তখন বৃদ্ধ। তার ছেলে মানে বর্তমান জমিদার হরিনারায়ণ তখন জমিদার। বাবার মতো তার মধ্যেও সব গুণ ছিল, শুধু একটা বড় দোষ ছিল তার। বলেই শঙ্কর আমার মুখের দিকে তাকালো। আমি তার কথা শুনতে শুনতে তন্ময় হয়ে চেয়েছিলাম ঝিলের ওপারে ফাঁকা ধান ক্ষেতের দিকে। সেই ক্ষেতে এখন কয়েকজন চাষি কাজ করছে। একটা খটকা আমার মাথায় অনেকক্ষণ থেকেই ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সেটা যে ঠিক কিভাবে বলবো সেটাই বুঝতে পারছিলাম না। তাই বললাম, কি দোষ শঙ্কর? জমিদার হরিনারায়ণ কালো জাদুর চর্চা করতেন। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়ির কোনো এক গোপন কুঠুরিতে রাতের অন্ধকারে সে কালো জাদু বা ওই যে তুমি যে পথে আছো সেসব নিয়ে থাকতেন। আমি হেসে বললাম, আমি যে পথে আছি ও পথ আর এইসব কালো জাদু, এই দুয়ের মাঝে বিস্তর ফারাক আছে হে। তুমি সেসব বুঝবে না। শঙ্কর তার চিল্লে সুরে বলল, আমার সে বুঝেও কাজ নেই তো কোনো, ওসব তোমার ব্যাপার। ভালোভাবে শান্তিতে থাকতে আবার এসব অশান্তি টেনে আনা কেন বাপু? তোমরা তিষ্ঠতে পারবে না শান্তিতে নাকি? শঙ্করের গলায় অভিমানের সুর। আমি তাকে আর কিছু বলতে না দিয়েই বললাম, আচ্ছা তারপর বলো, সেই হরিনারায়ণের কি হলো? আর কালকে সেই নারী মূর্তির সাথে এই গল্পের কি কোনো সম্পর্ক আছে শঙ্কর? আছে, বাকিটা শোনো তবে। শঙ্কর আবার বলতে শুরু করলো। তার বলার ভঙ্গিটা বেশ অন্যরকম। সামনের দিকে তাকিয়ে সে এক মনে নিজের কথাই বলে যায়। শ্রোতা যে তার কথা ভালোভাবে শুনছে কিংবা কোনো অভিব্যক্তি রাখছে তা সে লক্ষ্য করে না। বয়স কম, তাই আগোছালোভাবে বলে যায় সবটা। জমিদার হরিনারায়ণ নিজের বাড়িতে গোপন স্থানে এই তন্ত্রমন্ত্র চর্চা করত। সারাদিন স্বাভাবিকভাবে নিজের জমিদারি দেখাশোনা আর গ্রামের মানুষের নানান সমস্যা নিয়ে পড়ে থাকলেও রাতে আর তাকে জমিদার বাড়ির কেউই দেখতে পেত না। এমনকি জমিদার গিন্নির সাথেও হরিনারায়ণ রাতে এক ঘরে থাকতেন না, থাকতেন অন্য ঘরে। আর এই ঘরের একটা লুকোনো স্থানেই ছিল চোরা কুঠুরিতে যাওয়ার গুপ্ত পথ। ব্যাপারটা প্রথমে কেউই জানতো না, কিন্তু ধীরে ধীরে গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। অনেক রাত্রে কেউ বাড়ির বাইরে বেরিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যেত না। প্রথম দুবার যখন এমনটা হলো, সবাই ভাবলো হয়তো গ্রামের পূব দিকের জঙ্গল থেকে কোনো বন্য হিংস্র জন্তু তাদের মেরে লাশ টেনে নিয়ে গেছে। গ্রামের সবাই ভয়ে ভয়ে দিন কাটাতে লাগলো। তৃতীয় ঘটনাটা যখন ঘটে তখন আমি অনেক ছোট। সেবার গ্রামের এক কবিরাজ পাশের গ্রামে গিয়েছিল রোগী দেখতে। সে অনেক রাত্রে গ্রামে ফিরতে গিয়ে এই ঝিলের পাশের রাস্তা দিয়েই ফিরছিল। তখন অনেক রাত, গ্রামে প্রায় সমস্ত বাড়ির লোকই ঘুমিয়ে পড়েছে। জমিদার বাড়ির সব আলো নিভে গেছে। দারোয়ান দুজনও এই ফাঁকে ঘুমিয়ে নিচ্ছে যেন। কবিরাজ এই বাড়ির সামনে আসতেই দেখতে পেল একজন মহিলা সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে ঝিলের পাড়ে। গ্রামের কোনো মহিলা এই সময় এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে তা অসম্ভব ব্যাপার। তবু নিজের চোখকে আর তিনি অবিশ্বাস করতে পারেন না। সেই কবিরাজ ওষুধ নিয়ে কাজকর্ম করলেও
যাতে ছিল ব্রাহ্মণ। কিছু ক্ষমতা তার ছিল, তাই চট করে ভয় না পেয়ে তিনি প্রথমে ওই দেহবন্ধন না কি করে আস্তে আস্তে এগিয়ে গেলেন সেদিকে। তারপর চাপা গলায় ডাকলেন, কে কে ওখানে? কবিরাজের ডাক শুনেও সেই মহিলা তাকালো না, সাড়াও দিল না। যখন তার থেকে মাত্র 2 হাত দূরে কবিরাজ, তখন মহিলা মাথা ঘুরিয়ে তাকালো কবিরাজের দিকে। দেহবন্ধন থাকলে কোনো অশুভ শক্তি কোনো ক্ষতি করতে পারে না, তবুও কবিরাজ যা দেখলেন তাতে তার বুকের ভিতর কেঁপে উঠল। শঙ্করের কথার মাঝেই আমাদের পিছন দিক দিয়ে একটা ডাক ভেসে এলো। আবার এসেছিস তুই এখানে? বলি, বাপটা তো গেছে, তুইও কি এই পিশাচের হাতে জানটা দিবি নাকি? এই কথায় আমি আর শঙ্কর দুজনেই ফিরে তাকালাম। মাথায় গামছা বাঁধা, কোমরে মালকোচা মেরে একটা নোংরা ধুতি, খালি গা। লোকটা একটু রাগের চোখেই এদিকে তাকিয়ে আছে। শঙ্কর চাপা গলায় বলল, চলো বাড়ি ফেরা যাক। আমরা ধীর পায়ে বাড়ির দিকে ফিরে আসছি। পিছন থেকে লোকটা বলল, এও মরবে, এও যাবে পিশাচের হাতে। আমি আর কিছু বললাম না। শঙ্কর নিজেই বলল, দেখলে তো গ্রামের কত মানুষ ভয় পায় এই পিশাচকে। সে তো বুঝলাম, কিন্তু এদিকে গ্রামের লোক দেখা গেলেও ওদিকে তো ওই একজন ছাড়া আর কাউকেই দেখলাম না। দিনের বেলাতেও কি কেউ ওইদিকে যায় না? না, সবাই ওদিকটা এড়িয়েই চলে। আমি সন্দিগ্ধ চোখে বললাম, সবাই যখন এড়িয়েই যায় তাহলে তুমি কেন যাও? সেদিন রাতেও তো তুমি গিয়েছিলে। আমি ওকে ভয় পাই না, আর তাছাড়া এটা আমার কাছে যতক্ষণ আছে আমার কোনো ক্ষতি সে পিশাচ করতে পারবে না। বলেই পরনের জামার ভেতর থেকে একটা লোহার লকেট বার করে দেখালো। আমি দেখলাম সেটা একটা ওং। এটা আমার বাবা আমায় দিয়েছিল। এটা থাকতে আমার আর কোনো ভয় নেই। কিন্তু তুমি কি করে সেই পিশাচের হাত থেকে বেঁচে গেলে তা আমি বুঝলাম না। আমি হেসে বললাম, তুমি তো এসে পড়ে আমায় বাঁচালে ভায়া। তবে মুখে কথা বললেও আমার কিন্তু মনে মনে একটা খটকা ছিলই। সেই পিশাচ হোক বা নারী মূর্তি, সে আমার ওপর পুরোপুরি সম্মোহন করতে পারল না কেন? বাড়ি ফিরে স্নান সেরে শঙ্করের মায়ের হাতে রান্না করা নতুন চালের ভাত, আলু সেদ্ধ আর একটা সবজির তরকারি দিয়ে পেট ভরে ভাত খেলাম। অনেক দিন পর এইভাবে বেশ বাড়ির মতো খাবার পেয়ে মন আর শরীর দুই তৃপ্ত হলো। পায়ের ব্যথাটা এখন সামান্য আছে। দুপুরে পায়ের বাঁধন খুলে সেখানে কি একটা জড়িবুটি লাগিয়ে দিয়ে আবার বেঁধে দিল। আমি দেখলাম পায়ের নিচে আড়াআড়িভাবে কাটার দাগ। দুপুরে বাকি গল্পটা বলল শঙ্কর। কবিরাজ দেখেছিলেন সেই মহিলার মুখের জায়গায় শুধু কালো একটা অন্ধকার, যেন খুব ভালো করে দেখলে বোঝা যায় সেখানে একটা অতি সাধারণ মহিলার মুখ। তবে তার 2 চোখ ক্রোধ আর রাগে আগুনের ভাটার মতো জ্বলছে। কবিরাজের মনে হলো সেই 2 চোখ তাকে ধীরে ধীরে সম্মোহিত করে ফেলছে যেন। তবে আগেই বলেছি কিছু ক্ষমতা ছিল তার, তাই তাড়াতাড়ি সেখান থেকে তিনি ফিরে এলেন। এরপরে যখন আরেকজন লোক গ্রাম থেকে নিখোঁজ হলেন, কবিরাজ গ্রামের সবাইকে নিয়ে গেল জমিদারের কাছে। গিয়ে এ বিষয় নিয়ে কথা বলল। এভাবে চলতে থাকলে তো গ্রাম একদিন ফাঁকা হয়ে যাবে। অনেকেই এই গ্রাম ছেড়ে চলে যাবার কথা ভেবেছিল। কবিরাজ তাদের শান্ত করলেন, আর জমিদার কিছুটা সময় চেয়ে নিলেন। এর মাঝে একদিন রাতে জমিদার গিন্নি কবিরাজের বাড়িতে এসে শোনালেন এক ভয়ঙ্কর কথা। ওই পিশাচের জেগে ওঠার পিছনে নাকি আছে স্বয়ং জমিদার হরিনারায়ণ। রাগে কবিরাজ কথাটা গ্রামের সবাইকে জানালে সবাই মিলে জমিদার বাড়ি পৌঁছল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে জমিদার হরিনারায়ণ কিংবা তার বাড়িতে কাজ করা কাউকে পাওয়া গেল না। যেন কোনো এক মন্ত্র বলে সবাই হারিয়ে গেছে এক নিমেষে। জমিদার গিন্নির কথায় সেই গুপ্ত দরজা দিয়ে চোরা কুঠুরিতে পৌঁছে দেখা গেল এক বীভৎস দৃশ্য।
মাটিতে এদিক ওদিকে ছড়িয়ে আছে জমিদার বাড়ির লোকেদের লাশ। আর একদম শেষে একটা মূর্তির সামনে মুন্ডু কাটা অবস্থায় পড়ে জমিদার নিজে। এই দৃশ্য দেখে জমিদার গিন্নি জ্ঞান হারান। সবাই সেই ঘর ছেড়ে বেরিয়ে আসে। এমন অদ্ভুত ঘটনায় সবাই অবাক আর ভয় পেয়ে গিয়েছিল। অনেক সময় নিয়ে সেই কবিরাজ ঠিক করেন সব লাশ পুড়িয়ে ফেলতে হবে আর এই জমিদার বাড়ি পরিত্যক্ত করতে হবে। জমিদার গিন্নিকে পরদিন তার বাপের বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়ে সবাই ভিতরে ঢোকে, কিন্তু সবার মৃতদেহ পাওয়া গেলেও হরিনারায়ণ আর সেই মূর্তি পাওয়া যায় না। শঙ্কর কথা শেষ করতেই আমি বললাম, কিন্তু ওই মূর্তিটা কার ছিল? লোকে বলে নাকি ওটা কোনো পিশাচের মূর্তি ছিল। জমিদার হরিনারায়ণ তাকে ভুল করে জাগিয়েছিল। তারপর যখন তাকে আবার ঘুম পাড়াতে যান তখনই সে রাগের বশে সবাইকে মেরে ফেলে। জমিদার গিন্নি বাপের বাড়িতেই একদিন রাতে নিখোঁজ হয়ে যান। তারপর একথা সবাই ভুলে যায়। তবে মাঝে মাঝে এরপর থেকেই সেই মহিলাকে দেখা যায় এখানে, ঠিক তুমি যেমন দেখেছিলে। সে সবাইকে ডেকে নিয়ে যেতে চায় ওই বাড়ির ভিতরে। আমরা কথা বলছি এমন সময় শঙ্করের মা এসে বললেন, এই নে, যদুদের বাড়ি থেকে পায়েস দিয়ে গেছে, দুজনে মিলে খা। এখন রান্না চড়াচ্ছি, তাড়াতাড়ি বরং খেয়ে ঘুমিয়ে পড়বি। আজ আবার অমাবস্যা, বাইরে থাকবি না একদম। এই কথায় আমার কি যেন মনে হলো। আমি ভাবলাম, আমি কি করছি? আমি পথে বেরিয়েছি সাধনার জন্য। এখানে থিতু হয়ে বসে তো আমার কোনো লাভ নেই। অযথা এদের সংসারে বসে এদের অন্ন ধ্বংস করছি। তাই বললাম, শঙ্কর, আমার আর এখানে থাকা চলবে না, আমায় কাল সকালেই বেরিয়ে পড়তে হবে। শঙ্করের মুখটা কেমন যেন ম্লান হয়ে গেল। সে বলল, চলে যাবে? তা বেশ, যেও তখন। আজ রাতে তো আছো। আজ একটা জিনিস দেখাবো তোমায়। এখন বসো, আমি আসছি। শঙ্কর বাইরে বেরিয়ে যেতেই আমার মনের ভিতর খচখচ করতে থাকা ব্যাপারটা বেশ বেগ পেল। আমার গ্রামের সেই গাছতলায় দেখা সন্ন্যাসীকে মনে পড়ল। এই দুদিন ধরেই এমনটা হচ্ছে, তবে তার কোনো কারণ আমি বুঝতে পারলাম না। রাতে খাওয়া দাওয়ার পর শঙ্করের মা ঘুমিয়ে পড়তেই শঙ্কর আমায় চুপি চুপি বলল, চলো জমিদার বাড়ির কাছে যাই। আমি চমকে উঠলাম। অতিরিক্ত সাহস মাঝে মাঝে বোকামির কারণও হয়ে দাঁড়ায়। সে পর দিনের বেলাতেও কেউ মারাতে সাহস পায় না, সেখানে রাতের বেলা, তা আবার অমাবস্যায়। আর কিছু থাকুক না থাকুক, সাপ ক্ষোভ তো থাকতেই পারে, কিন্তু শঙ্করের জেদের কাছে আমায় হার মানতেই হলো। যখন সে বলে বসল, তুমি তাহলে ঘুমিয়ে থাকো, আমি একাই যাব। আমি তো রোজই যাই, তুমি ঘুমো। আমি একরকম বাধ্য হয়েই বললাম, একান্তই তুমি যখন যাবে তখন আমিও যাব। আমরা বাইরে আসতেই শঙ্কর দরজার পাশ থেকে সেই লাঠিটা তুলে নিল। পথ ভালোভাবে দেখা যায় না। শঙ্কর দেশলাই জেলে একটা মশাল জ্বালিয়ে দেখে নিল একবার, তারপর তা নিভিয়ে দিয়ে পথে হাঁটতে শুরু করলো। আমার মনে একটা প্রশ্ন জেগেছিল, তাই করেই বসলাম এবার। আচ্ছা শঙ্কর, তোমার বাবার কথা তো তুমি কিছুই বলনি। তিনি কিভাবে মারা গেছিলেন? শঙ্করের মুখ দেখা না গেলেও বুঝতে পারছিলাম তার নিঃশ্বাস ঘন হচ্ছে। তারপর সে বলল, ওই জমিদার বাড়িতে, তবে সাপের কামড়ে মারা গিয়েছিলেন। বাবা বলেছিলেন ওই পিশাচকে মারার উপায় তিনি জানেন। সে কি উপায়? শঙ্কর হাতে লাঠিটা তুলে দিয়ে বলল, এই লাঠিটা দিয়ে মারা যাবে তাকে। আমি অবাক হয়ে বললাম, একটা লাঠি দিয়ে কিভাবে ওই পিশাচকে মারা যাবে? হ্যাঁ, জানা নেই, তবে বাবা কখনো মিথ্যে বলতেন না। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছালাম সেই জমিদার বাড়ির সামনে। শঙ্কর হাতে লাঠিটা শক্ত করে ধরে বলল, চলো ভেতরে ঢুকি,
তবে দুজন একসাথে থাকলে চলবে না। একা না থাকলে সে আসবে না। আমরা দুজন আলাদা থাকব। যে তাকে দেখবে সে অন্যজনকে ডাকবে। শঙ্করের সাহস দেখে আমারও কেমন যেন সাহস আসছিল। তার ওপর সেই পিশাচের আমায় সম্মোহন করতে না পারা আর বারে বারে মনের মাঝে সেই সাধুর কথা আসায় আমার মনেও বেশ জোর ফিরছিল। শঙ্কর পিছন দিকে গেল আর আমি দালানের ভাঙা সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। প্রথম দিন যখন সে নারী মূর্তি দেখেছিলাম তখন সে যেখানে দাঁড়িয়েছিল আমি এখন সেখানে। একটা অন্যরকম গন্ধ বাতাসে ছড়িয়ে আছে, ধুলো আর তিলচিটের গন্ধ। আমি সিঁড়ি দিয়ে ভেতরে ঢুকলাম। কেমন যেন অদ্ভুত লাগছিল আমার। শঙ্করের কথা শুনে আমরা নাকি এসেছি এ বাড়ির পিশাচ মারতে, কিন্তু কেন জানি না মনে হচ্ছিল শঙ্কর আমায় সব কিছু বলেনি। এমন কিছু একটা আছে যা সে আমার থেকে লুকিয়ে গেছে। আমি দাওয়ার এক পাশ ধরে এগোতেই লাগলাম। মাত্র কয়েক পা এগিয়ে গেছি এমন সময় লম্বা বারান্দার এক পাশে কাকে যেন দাঁড়িয়ে থাকতে দেখলাম। একটু দূরে আর অন্ধকার বলে ভালোভাবে দেখা না গেলেও তার পরনে যে সাদা শাড়ি আছে তা আমি স্পষ্ট বুঝতে পারলাম। এই প্রথম আবার আগের দিনের ভয়টা ফিরে এলো আমার মধ্যে। আমি চিৎকার করে ডাকতে গেলাম শঙ্করকে, কিন্তু আশ্চর্য, আমার গলা থেকে কোনো শব্দ এলো না। আমার গলাটা যেন নিঃশব্দ হয়ে গেছে। আমি দেখতে পেলাম সেই সাদা কাপড়ের কেউ আমার দিকে এগিয়ে আসছে। আমি ছুটে পালাতে গেলাম কিন্তু পারলাম না। আমার পিছন দিকে এবার একটা পায়ের শব্দ এলো আর তার সাথে একটা চেনা গলা। তবে রে শয়তানি পিশাচ, আজ তোর একদিন কি আমার একদিন। আমার গলার স্বর আর পায়ের জড়তা একসাথে ফিরে এলো। ততক্ষণে সেই মূর্তি আমার একদম কাছে এসে পড়েছে। এবার আমি স্পষ্ট দেখতে পেলাম সাদা কাপড়ের আড়ালে তার মুখটা। স্পষ্ট দেখতে পাওয়ার কারণ শঙ্করের হাতের মশাল জ্বলে উঠেছে তখন, আর সে সেদিকে দৌড়ে গিয়ে হাতে লাঠিটা দিয়ে পিশাচকে আঘাত করতে গেল। আমি তাকে বারণ করতে যাবার আগেই সে লাঠি দিয়ে আঘাত করে ফেলেছে, কিন্তু লাঠির আঘাত সেই নারী মূর্তির গায়ে লাগার আগেই সে বাতাসে মিলিয়ে গেল। আর একটা দমকা হাওয়ায় শঙ্করের হাতের মশাল নিভে গেল। লাঠিটা গায়ের জোরে মেরেছিল, তাই সেটা ভাঙা দেওয়ালে গিয়ে লাগতেই সেটা মাটিতে ছিটকে পড়েছিল। অন্ধকারে আমি দাঁড়িয়ে থাকতে থাকতেই বুঝতে পারলাম একটা ঝোড়ো হাওয়া বাড়িটার চারপাশে উঠতে শুরু করেছে। সে হাওয়া ধীরে ধীরে প্রবল হয়ে ধুলোর ঝড়ের আঘাত নিল। এর মাঝে শঙ্করের গলা শুনতে পেলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না ধুলোয়, বাইরে চলো। কিন্তু কিন্তু লাঠিটা কোথায় গেল? লাঠিটা কোথায় পড়েছে আমি দেখেছিলাম। হাত বাড়িয়ে অন্ধকারে সেটা খুঁজতে যাব এমন সময় একটা ব্যাপার দেখে আমার হাড় হিম হয়ে গেল। অন্ধকারে ভালো দেখা না গেলেও শঙ্কর ঠিক কোথায় দাঁড়িয়ে আছে আমার একটা অনুমান ছিল। এখন সেদিকে চোখ পড়তেই দেখলাম তার ঠিক পিছনে অন্ধকারে সাদা কাপড় পরা সেই নারী মূর্তি এসে দাঁড়িয়েছে। তার দুটো চোখ এখন জ্বলছে। আমি চিৎকার করে বললাম, শঙ্কর, ওখান থেকে সরে যাও, তোমার পিছনে। কিন্তু আমার মুখের কথা মুখেই রয়ে গেল। তার আগেই শঙ্করের গোঙানি শুনতে পেলাম। আমি ভয় আর বিস্ময়ে অবাক হয়ে দাঁড়িয়ে আছি। শঙ্করের গলাটা যেন কেউ চেপে ধরেছে, আর সেভাবেই সে বলল, লাঠি, আমার লাঠিটা। আমি আবার অন্ধকারে হাত বাড়াতেই লাঠিটা আমার হাতে বাজলো। সেটা তুলতে গিয়েই দেখি লাঠিটা কিসে যেন আটকে গেছে। এদিকে শঙ্করের গোঙানি বাড়তে লাগলো। আমি প্রাণপণে লাঠিটা টানতে লাগলাম। স্পষ্ট বুঝতে পারছিলাম শঙ্করের বাঁচার আশা আর নেই। সে পিশাচকে আঘাত করতে গেছিল, তাই তাকেই আগে মারবে সে। আমি নিজে কি করব, কিভাবে বাঁচবো তা ভুলে গিয়ে লাঠিটা তুলতে গেলাম। এই সময় একটা ব্যাপার ঘটল। আমার মনে হলো কিছুটা দূরে ঝিলের কাছে যেন কেউ এসে দাঁড়িয়েছে। স্পষ্ট বা অস্পষ্ট না হলেও আমি এত দূর থেকেই ব্যাপারটা বুঝতে পারলাম। সে কিভাবে হলো তা তোমাদের বোঝাতে পারবো না, তবে কেউ যেন এসে দাঁড়িয়েছে। আর সে এসে দাঁড়াতেই আমার মনের জোর যেন ফিরে এলো।
আমি একটা জোর হ্যাচকা টানে লাঠিটা তুলে আনতেই ক্যাচ করে একটা শব্দ হলো, আর আমি অবাক হয়ে দেখলাম লাঠিটার অন্য প্রান্তে এই অন্ধকারেও ঝকঝক করছে একটা ধারালো অস্ত্রের ফলা। আমি আর সময় নষ্ট না করে সেটা হাতে নিয়ে ছুটে গেলাম সেদিকেই। ম্যাজিকের মতো করে মাটিতে পড়ে যাওয়া সেই মশালটায় আগুনও জ্বলে উঠল, আর সেই আলোতে আমি যা দেখলাম তাতে আমার সারা গা ভয়ে শিউরে উঠল। শঙ্করের গোটা শরীর হাওয়ায় ভেসে আছে, তার গলা জড়িয়ে আছে কতগুলো কালো চুল, আর সেই চুলের অধিকারে নেই শঙ্করের পিছনে মাটিতে দাঁড়িয়ে আছে। তার মুখের মধ্যে জল জলে দুটো হিংস্র চোখ, মুখের মধ্যে সাদা দাঁতগুলো বাইরে বেরিয়ে আছে, আর সেই মুখ দিয়ে বেরিয়ে আসছে একটা হাসি। আমি মশালটা এক হাতে তুলে নিয়ে সেটা ছুঁড়ে দিলাম পিশাচের দিকে। মশালের আগুন গায়ে লাগতেই সে একটা চিৎকার করে শঙ্করকে ছেড়ে দিল। শঙ্কর মাটিতে পড়ে রইল, আর উঠল না। আমি হাতে লাঠিটা পাশে রেখে শঙ্করের ওপর ঝুঁকে পড়ে ডাকলাম, শঙ্কর, শঙ্কর, চোখ খোলো। শঙ্কর অনেক কষ্টে চোখ খুলল। তুমি ঠিক আছো তো? আর ভয় নেই? শঙ্কর কি যেন বলতে যাচ্ছিল, তার আগেই তার দু চোখে ভয় দেখা দিল। আমি স্পষ্ট বুঝলাম কেউ এসে দাঁড়িয়েছে আমার পিছনে। আমি কিছু বুঝে ওঠার আগেই গলায় একটা চাপ অনুভব করলাম, আর সাথে সাথেই আমি শূন্যে উঠে গেলাম। শঙ্কর মাটি দেখে অতি কষ্টে উঠে দাঁড়ানোর আগেই আমার মনে হলো পিশাচটা আমার মুখের একদম সামনে মুখ এনেছে। একটা ভয়ানক দুর্গন্ধে আমার বমির উদ্রেক হলো, কিন্তু আমায় কিছু করার আগেই সেই পিশাচ যেন একবার সেই ঝিলের দিকে তাকালো, আর তারপরই একটা চিৎকার করে উঠল। চুলের বাঁধন আলগা হতেই আমি মাটিতে পড়ে গেলাম। পিশাচের দেহে আঘাত ওই ঝিলের দিক থেকে আসেনি, এসেছে শঙ্করের হাতের লাঠির অস্ত্রটা থেকে। পিশাচ ছটপট করতে করতে একসময় স্থির হয়ে গেল। শঙ্কর পড়ে যাওয়া মশালটা তুলে তার গায়ে আগুন লাগিয়ে দিল। আমাদের চোখের সামনে গোটা শরীরটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সে স্থান ছেড়ে আমরা যখন বেরিয়ে এলাম তখনও সূর্যোদয় হতে দেরি আছে। গোটা পথে আমাদের আর কোনো কথা হলো না। কেন জানি না, দুজনেরই কারোরই কথা বলার ইচ্ছে ছিল না। তবে শঙ্কর একবার বলল, এতদিন পর আমার কাজ সম্পন্ন হলো। পরদিন সকালে সে গ্রাম ছেড়ে চলে আসছি। আমায় ছাড়তে গ্রামের সীমানা পর্যন্ত এসেছিল শঙ্কর। সে বলল, তোমার কি কোনো অদ্ভুত ক্ষমতা আছে? এমন একটা প্রশ্নে আমি অবাক হয়ে বললাম, কই না তো। কেন বলো তো? সত্যি বলছো? আসলে কাল যখন ওই পিশাচের হাতে বন্দি হয়ে মরতে বসেছিলাম, মনে হলো আমার পায়ের নিচে কে যেন দুটো হাত পেতে রয়েছে। গলায় চাপ পড়লেও বেশ কিছুক্ষণ ওভাবেই বেঁচেছিলাম। আর তুমি যখন বন্দি হলে আমি তো উঠতেই পারছিলাম না তোমায় বাঁচাতে। কে যেন মনে হলো আমার হাতের লাঠিটা দিয়ে আঘাত করলো ওই পিশাচকে। আমি আর অবাক হলাম না। কাল রাতে ওই ঝিলের ধারে কে এসে দাঁড়িয়েছিল এখন তা আমি জানি। যতবার আমি এমন বিপদে পড়ব সে হয়তো আমায় সাহায্য করবে। আর শুধু তাই নয়, সে আমায় আগাম আভাসও দিয়েছিল। শঙ্করকে বিদায় জানিয়ে পথে নামলাম, আর কথা দিলাম আবার এদিকে এলে আবার তার কাছে আসব। তারানাথ থামতেই কিশোরী বলে উঠল, একটা কথা ঠাকুরমশাই, সেই লাঠিটা হঠাৎ করে অস্ত্র হয়ে গেল কি করে? তারানাথ হাসল, তারপর বলল, ওটা প্রথম থেকেই একটা অস্ত্র ছিল। আমি বা শঙ্কর বুঝিনি। লাঠির মাঝামাঝি খুললে ওটা বেরিয়ে পড়তো, অনেকটা তলোয়ার আর তার খাপের মতো। আমি বললাম, আর সেই পিশাচের কি হলো? যতদূর মনে হয় তাকে জমিদার হরিনারায়ণ জাগিয়েছিলেন। পরে তার হাতেই তিনি মারা যান, আর সেদিন শঙ্করের হাতেই তার অন্তিম পরিণতি ঘটে। আসলেই অস্ত্র ছিল রূপোর, হয়তো কোনো মন্ত্রভূতও হতে পারে। তারানাথের গল্প শেষ হতে আমরা রাস্তায় পা রাখলাম।
এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের বিশেষ নিবেদন লেখক সুকান্ত দাসের লেখা তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও জমিদার বাড়ির পিশাচিনী। আজকের গল্প পাঠে রয়েছে সৌভিক, গল্পের সূত্রধার এবং তারানাথের চরিত্রে আমি বুবাই, অন্যান্য চরিত্রে নীল, সৌরভ, মৌমিতা ও বুবাই। শব্দগ্রহণ ও আবহে মিহান্স প্রোডাকশন হাউস। প্রচ্ছদঙ্কনে কৃষ্ণেন্দু মণ্ডল। পর্ব পরিচালনায় বুবাই ও মৌমিতা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী গল্পের আপডেট সবার আগে পেতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন। নমস্কার।